কবুতর দেখি তো ওই যে আপু দেখছো আপু কোথায় গেছে সাগর? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটি শুরু করলাম আজকেও প্রতিদিনের মতো। ইদানিং তো ঘুম থেকে সকালেই উঠি, চা নিয়ে বসলাম, কারণ আজকে আমার অনেক কাজ। কারণ ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, তারপরে সমস্ত শোপিসগুলো ক্লিন করব। তো আজকে তাড়াহুড়োর মধ্যে থাকবো দেখে ভিডিও করা হবে না, কারণ ভিডিও করতে গেলে অনেক প্রসেস আছে সেই জন্য। কারণ আজকে দুপুরে যাব একটু আমাদের বাসায়, নিয়ত করে রেখেছে যে বাসায় তো এমনিতে যাওয়া হয় না, দুপুরে যাব, দুপুরে খাবারটা ওদের সাথে একটু খাবো। আমি বলি নাই এখন পর্যন্ত, আমার আম্মাকেও বলি নেই, বলছি হুট করে চলে যাব, তারপরে সন্ধ্যার পর বাসায় চলে আসবো। তো আমি যেটা করেছি, দুপুরে রান্নাবান্না করেছি, সন্ধ্যার নাস্তা রেডি করেছি, তারপরে আফিফকে খাইয়েছি, কারণ আফিফ 3টার সময় আবার টিউশনে যাবে, সেজন্য আফিফ খাবার খেয়েও ফেলেছে। আসিফের খাবার দিয়ে এসেছি, আর আসিফের আব্বু এখনও বাসায় আসেনি। তো আমি চিন্তা করলাম যে ওরা আছে, এখন যাই, আর আফিফ যখন যাবে তার আগে আফিফের আব্বু চলে আসবে বাসায়, এই আর কি। তো সাগরকে বলেছিলাম যে সাগর তুই যখন বাসার দিকে যাবি আমাকে একটু নিয়ে যাস। ও বলছে ঠিক আছে বুবু, তুমি রেডি থেকো, আমি 2টা থেকে 2:30-এর ভিতরে তোমাকে এসে নিয়ে যাব। তো এখন 2টা বাজে, তো আমি যাচ্ছি সাগর আর আমি বাসায়। তো এই আর কি, কারণ এমনিতে যাওয়া হয় না এখন, যেহেতু সকালে ঘুম থেকে উঠি, দুপুরে রান্নাবান্নাও 11টা-12টার ভিতরে কমপ্লিট হয়ে যায়, মন চাইলেই এক জায়গায় যাওয়া যায়। দুপুরের মানে কি সন্ধ্যা বিকেলে বের হলে দেখা যায় জলদি সন্ধ্যা হয়ে যায়, মন মতো একটু বসতে পারি না, কিছু না, আম্মা টেনে টেনে রেখে দিতে চায়, আর একটু বস। রাত্র হলে আবার দেখা যায় বাসায় এসে রান্নার একটা ঝামেলা থাকে, সেজন্য আমাকে অনেক ভিউয়ার্স বলেছিল আপনি কি রাতে করেন না, রাতে 2 বেলা রান্না করেন? মাঝে মাঝে করি, সব সময় না, মাঝে মাঝে 2 বেলা করি, মাঝে মাঝে 1 বেলা করে ফেলি। আজকে যেমন রাতেরটাও করে ফেলেছি। আমরা মোহিতকে নিয়ে ভাত খেতে বসছি, কিন্তু ওই চুপচাপ বসে আছে। মোহিত এগুলো খাবা? এই দেখো তোমার আপুর রান্না, তোমার আপু তো রান্না করে নাই, রান্না করছে ভাবি মনে হয় না, মালি রান্না করে, 3 জনে না 2 জনে? ও আম্মাই রান্না করছে। আচ্ছা, এটা হয়েছে কি জানি, এটা কি বল? হ্যাঁ, কাঞ্চন শাক। ওরে বাবা, সাবানা বগিতে কাঞ্চন, আলমগীর সব। আচ্ছা, কাঞ্চন শাক আলু দিয়ে না, চিংড়ি দিয়া, তারপরে সালাদ, তারপরে বুটের ডাল দিয়া চিকেন, তারপরে হচ্ছে দিয়া এই ভর্তা, চিংড়ি দিয়ে পটলের কষা না। এই হচ্ছে আমাদের খাবার দাবার, আমরা খাচ্ছি। ধরবে না, খবরদার দেখি তো আমি যে কথা বলি না, আমার তো মোবাইল কাছে থাকে, এই জন্য সাউন্ড জোরে আসে। আপু দেখছো, আপুরে দেখা যায়, এটাকে মুইকে দেখা যায়। কি জানো, ভাবি গোসল করতে গেছে, ভাবির না ভাত খাইতে অনেক লেট হইবে, অলরেডি 3টা বাজে। ভাবি গোসল করবে, নামাজ পড়বে, অনেক টাইম লাগবে, যেন আমরা খাইতে বসছি। সাগরও খায় নাই না, সাগরও খায় নাই না। পুরের খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিছিলাম, তো ভাবির রুমে ঘুমাইছি, ভাবি আর আমি 2 জনে। আর আম্মার রুমে ঘুমাই নাই, কারণ ভাবির রুমে এসি অন করে ঘুমাইছি। আম্মা বলে যে এসি ছাড়িস না, তোর আবার ঠান্ডা লাগে, আব্বা আবার এসি বাতাস বেশি একটা নিতে পারে না, সেই জন্য আমি বলি ঠিক আছে তাহলে আমি ভাবির কাছে ঘুমাই। তারপর ভাবির রুমে যে ভাবির কাছে ঘুমাইছি, আর সাগর, মালিহা, মুহিত ওরাও ঘুমাইছিল। তো যাই হোক, বিকালে নাকি সাগর আমাকে ডাকতে গেছিলো, আম্মা বলে থাক ডাকিস না, তুই চলে যা, মুক্তা পড়ে যাবে। তো সাগর আমাকে রেখেই চলে গেছে গিয়া। আসো শুঙ্কু বঙ্কু, গেলাম, আল্লাহ হাফেজ করো, টাটা করো, টাটা টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কিচ্ছু হবে না, টাটা করো, টাটা 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 করো, ঠিক আছে। কারণ আমি গলি রাস্তাটা এত অন্ধকার ভূত ভয় লাগে আমার সব সময়। আমার ছেলেমেয়েরা যখন ছোটো সময় আসতো আমাদের বাড়িতে, তখন বলতো কি নানুর বাড়ি তো একটা ফরেস্ট, এরকম বলতো। তো যাই হোক, আমাদের বাড়ি কিন্তু ফরেস্ট না, আসলে একটু গলির ভিতরে তো, আর একটু সাইড এলাকা তো, এত গাছপালায় ভরা একদম রোড। দেখো না, তোমাদের কিন্তু আমি ভিডিওতে দেখাই মাঝে মাঝেই। তো এই আর কি, আমাদের একটা কুকুর আছে, 2টা কুকুর সবসময় পাহারা দেয়, আম্মা আবার খাবার টাবার দেয়,
ওদেরকে খায়। আগে যে নিচের লিটু আঙ্কেলটা থাকতো, যে আমাদের ভাড়াটিয়া ছিল নিচতলায়, এখন নিচতলাটা খালি। ওই ভাড়াটিয়া আঙ্কেল তো মারা গেল, দেখাইছিলাম। সে হঠাৎ করে আঙ্কেল মারা গেল হার্ট অ্যাটাক করে। তো ওই আঙ্কেল সবসময় কুকুরদের খাবার দিত। তো সেই কুকুরগুলো এখন থাকে, কিন্তু এখন তো আর নিচে কেউ থাকে না, এখন আম্মা উপর থেকে খাবার দিয়ে দেয়, আবার অনেক সময় নিচে এসে খাবার দিয়ে যায়, যে ওরাও তো প্রাণী না, ওদেরও তো ক্ষুধা লাগে। আর এদিকে আম্মা দেখাচ্ছিল যে নিচের এখানে অনেক জঙ্গল টঙ্গল ছিল, আশেপাশে অনেক ইয়ে ছিল, আম্মা সব লোক দিয়ে পরিষ্কার করাইছে। তো আম্মা বলে, দেখ কত সুন্দর হয়েছে পরিষ্কার করানোর পর। এই পাশে একটা লাইট দিতে বলছিল সাগরকে, সেটাও আম্মা বললো। সাগরকে বললাম এই পাশে একটা লাইট দিয়ে দে, আলো থাকবে। যাই হোক, এই আর কি। তো আম্মা এই যে আমাকে দেওয়ার জন্য যাচ্ছে, এই রাস্তাটুকু গেলেই পরেই মেইন রোড, তখন ওখান থেকে আবার রিক্সা নিয়ে নেব। আম্মা আগাই দিল, রিক্সায় উঠাই দিল, আম্মা বাসায় চলে গেল আর আমি চলে আসছি। তো এখন এই যে আমি বাসার দিকে যাচ্ছি, তো গলিটা রাস্তা পার হলে পরে এই মেইন রোড, এরকম একটা মেইন রোড। হ্যাঁ, এটাকে সিএনবি রোড বলে। বিশাল রাস্তা, এটা দুই সাইডে অনেক বড় বড়। তো কালকে বাসা আসার পর আর ভিডিও করা হয় নাই, কারণ ওই যে বিকালে ঘুমিয়েছিলাম, ঠিকমতো ঘুমটা ক্লিয়ারও হয় নাই, বাসায় এসেও ভালো লাগছিল না। তারপরে এই আর কি, সকালবেলা আবার ভিডিওটা শুরু করলাম। চিন্তা করলাম সকাল থেকে শুরু না করলে ভিডিওটা তো কমপ্লিট হবে না। তো গাছগুলো আবার মাশাআল্লাহ বেশ ভালোভাবেই হচ্ছে, একদম শীতের মধ্যে একদম মরে গিয়েছিল। সকালে নাস্তা নিচ্ছি, এখানে নাস্তা নিয়েছি চা অলরেডি খেয়েও ফেলেছি কতটুকু, একটু ডিম নিয়েছি আর ব্রেড নিয়েছি। আজকে একটু আগেই ব্রেডটা আসে বাবু নিয়ে আসছে, একদম তাজা ব্রেড, অনেক মজা লাগছিল। তাজা রুটি খেতে অনেক ভালো লাগে, মনে হয় যেন এইমাত্র নিজেই তৈরি করেছি এরকম লাগছিল, বেশ ভালোই লাগছিল। যাই হোক, আসেফের আব্বু আর আমি যাচ্ছি হচ্ছে আসেফের মেডিসিন নিয়ে আসতে। আসেফের যে মেডিসিন খায় প্রতিদিন সকালে, যে মেডিসিন, ওর ভিতরে একটা মেডিসিন দেখি শেষ। তো ওই তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, বলি যে মেডিসিন, ও ঘুমাচ্ছে, এখন বাজে 9:30। চিন্তা করলাম যে মেডিসিন নিয়ে আসি, ও 10:30টার আগে উঠবে না, 1 ঘন্টার ভিতরে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। লাজ ফার্মায় যাব, ওর মেডিসিনগুলো লাজ ফার্মা ছাড়া সব জায়গায় পাওয়া যায় না, এই আর কি। তো লাজ ফার্মা আমাদের বাসা থেকে একটু দূরে, এই যেটাকে বলে যে ফলপট্টি, ওইখানে। বেশি রিক্সায় গেলে 40 টাকা ভাড়া লাগে। তাই আসেফের আব্বুকে বললাম, চলো আমার সাথে, একা একা যাবো, চলো। তো বললো ঠিক আছে চলো যাই, এই আর কি। তো আসেফ আফিফ ইয়াতে কী জানি বলে, আফিফ ঘরে নাই, আফিফ গেছে আজকে স্কুলে, আর আমি আর ইয়ায় যাচ্ছি, আসেফের আব্বু যাচ্ছে, আর আসেফ তো ঘুমাচ্ছে। তো যাই হোক, একটা রিক্সাও পেয়ে গেলাম। আমাদের এখানে একটু সুবিধা আছে, ঘর থেকে নামলে পরে রিক্সা পাওয়াই যাবে, খালি রিক্সা, মানে দাঁড়িয়ে থাকার দরকার হয় না। তরমুজের সিজন দেখো, রাস্তায় রাস্তায় তরমুজ নিয়ে বসছে। তুমি যে কিনতে যাবা, এত তরমুজ সারা বাংলাদেশে, অথচ কিনতে যাবা 500 টাকার নিচে কোনো তরমুজ নেই। আফসোস লাগে, বলি হারে, যে কেন এগুলো এরকম সিন্ডিকেট হয়? যেই দেশে তরমুজ গরুতেও পারলে খাবে, সেই দেশে তরমুজ এত দাম থাকবে কেন? পরে তো বিক্রিও করতে পারে না, পচেও যায়, কিন্তু এরকমের করে। ওই যে লাভটা উঠাইয়ে নিয়ে নেয়, তারপরে চিন্তা করলে পচলে পচুক, না পচলে না পচুক। অথচ অল্প লাভ রেখে যদি বিক্রি করে, সবাই খেতে পারে, মানুষও সব খেতে পারে, জিনিসও পচে না। ঠিক আছে। তো আমি যেমন সেদিনকে আমি একটা তরমুজ কিনছি, তরমুজটা খারাপ ছিল, ফেরত দিয়ে আর একটা নিয়ে এসেছি, যেটা আনছি সেটাও ভালো পড়ে নাই, কেটেই দিয়েছে, কিন্তু তারপরও আসার পর যখন মুখে দিই টক টক লাগে, এই জিনিসটা আমি বুঝলাম না। তরমুজ লাল টকটকে, গন্ধ নেই, অথচ টকটক। যাই হোক, আমি ওষুধ টষুধ কিনেছি, একটু বাজারও নিয়েছি, আলু কিনেছি, পেঁয়াজ কিনেছি, সস্তায় পেয়েছি। টুকটাক কিনে এনে তারপরে বাসায় মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো এসে মানে ওই যে ময়দা, মনে আছে বাসায় যে আটা ছিল আর লবণ একসাথে, ওইটা দিয়ে মেখে রেখে গিয়েছিলাম। এখন এটাকে ভালো মতো ওয়াশ করে তারপরে রান্না করব। তো কিভাবে রান্না করব? রান্না করব হচ্ছে আলু দিয়ে। তো এইভাবে করলে বাচ্চারাও পছন্দ হয়, আমিও খাই, আর খুব টেস্ট হয়, তরকারির থেকেও এটা অনেক বেশি মজা হয়। দাঁড়াও আজকে দেখাচ্ছি। এদিকে রান্নার আগে চুলোটা একটু ক্লিন করে নিচ্ছি, ভালো দেখায় না দেখতে। কালকেও কিন্তু আমি কি সুন্দর চুলাটা মেজেছি, ধুয়েছি, কিন্তু প্রতিদিন দেখা যায় তেলের কাজ হয়, ডিম পোস্ট করা হয়, পরোটা বানানো হয়, ভাজা হয়, এটা সেটা, দেখা যায় তেল ছিটলেই দেখা যায় তেল চিটচিটে হয়। যাই হোক, এই আর কি। তো চুলটা পরিষ্কার করে নিলাম, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কাজ করতেও আনন্দ লাগে। দেখবা নোংরা জায়গায় তোমার কাজ করতে কিন্তু ভালো লাগবে না, সুন্দর একটা জায়গায় কাজ করবা, দেখবা মনটাই ভালো হয়ে যাবে। এরকমের আমার ভালো লাগে, আমার মনে হয় কি পরিপাটি থাকতে আমার খুব ভালো লাগে। আমার
জীবনটা আমি একদম প্রথম লাইফ থেকে, আমার সেই 16 বছর আমার লাইফটা শুরু হয়েছে, সেই থেকেই আমি সবসময় টিপটাপ থাকা পছন্দ করতাম অল্পর ভিতরে। আমার আম্মার যে জিনিসটা সবসময় দেখে আসছি, আমাদের বাসায় সবসময় দেখেছে আমাদের ঘরের প্রত্যেকটা জিনিস সাদা ছিল। হ্যাঁ, আমরা যখন বিয়ের আগে কীরকমের আমাদের সোফার কভারগুলো যে কালার, ওপরে রুমালের মতো দিয়ে রাখতো, বড় বড় এক একটা ম্যাটের মতো, সেই ম্যাটগুলো আম্মা কাটোয়ারের কাজ করা থাকতো সাদার ভিতরে। তারপরে টেবিল ক্লথ ওই রকমের, তোমাদের একদিন দেখিয়েছিলাম আম্মা একটা কুশি কাটা দিয়েও বুনেছিল সেই আমলে। তো এত সব সাদা থাকতো, ডাইনিং টেবিলের উপরে সব কিছু সাদা। হ্যাঁ, তা বিছানার চাদরগুলো থাকতো সাদার ভিতরে কাটোয়ারের কাজ করা। তো আমার আম্মা খুব বিছানার বেডশিট যে কিনতে পাওয়া যায় না, যে ওগুলো কম বিছাতো, হাতে কাজ করা বেডশিট সবসময় রাখতো বেডের উপরে, কারণ জানি হুঠাৎ মেহমান আসলেও জানি ঘরটা জানি সুন্দর দেখায়। সেই রকম কিন্তু আমার আম্মা পরিপেটি একজন মানুষ। তো এখন আমাদের বাসায় যখন আমাদের এই যে পাড়া প্রতিবেশীরা আসে না, যেমন আমাদের এখানে যে চেয়ারম্যান, সে চেয়ারম্যানের মেয়ে আছিল আমাদের রনিপু কখনো বাসায় আসলে বলতো, আন্টি আপনার বাসাটা না শুধু সাদা আর সাদা, খুব ভালো লাগে আমার এই কথাটা এখনও ব্রেইনে আছে, ছোটো সময় এই কথাটা রনিপু বলছে, তো সেইটা। তো এই রকমের, তো আম্মা এরকম একটা পরিপেটি মানুষ, তো তার মেয়ে আমি, কিছুটা তো আম্মারটা থাকবে আমার ভিতরে, তাই না? তো এই রকমের আমি দেখা যায় কি চেষ্টা করি। আর আমি ওই যে ঘরের ভিতরে আমি কোনো এক্সট্রা জিনিস রাখি না, তোমাদেরকে কিন্তু কয়েকবার এই কথাটা বলেছি। যেমন একটা বক্স বলো, কিছু যে কোনো জিনিস এক্সট্রা কোনো কিছু রাখি না। আমার যেমন কয়েকটা লাগেজ আছে বিদেশ থেকে নিয়ে আসছিলাম আসার সময়, ওই লাগেজগুলো শুধু আছে খাটের নিচে থাকে, ওর ভিতরে আমাদের শীতের কাপড়গুলো অনেক কিছু থাকে। তো আমি আবার মাঝে মাঝে ওগুলো সরাই, তারপরে সুজনেমা ভালো করে খাটের নিচে ঝাড়ু দিয়ে দেয়, তারপরে ওই লাগেজের উপর একটু ধুলা জমে, ওগুলো আবার একটু মুছে টুছে রাখি। তো চেষ্টা করি এইভাবে, কিন্তু আর এছাড়া আমি কোনো কিছু বাসায় রাখি না। আমার বাসায় কেউ কোনো আলমারির উপরে বলো, এ জায়গা বলো, খাটের নিচে বলো, এই জায়গায় কত মানুষ কত কিছু রাখে না, যেগুলো অকেজো, যেগুলোর কোনো দরকার নেই, হয়তো 5 বছর 6 বছরও দরকার হবে না, তারপরও মানুষ রেখে দেয়। কেন জানো? চিন্তা করে কি, যদি কখনো কাজে লাগে এই চিন্তা করে রেখে দেয়। একটা দড়িও ফেলে না মানুষ, যদি কাজে লাগে। কিন্তু না, আমি এই কাজটা করি না। আমি চিন্তা করি কি কবে লাগবে সেই আশায় রাখবো। দেখা যায় কি জানো, ফেলে দিচ্ছি 3 দিন পরে আমার লাগবে, তখন আমার বাধ্য হয়ে আবার বের হতে হয়, আবার কিনতে হয়। আমি মনে করি কি তাও শান্তি, বুঝছো? আবার বলি কি, যদি কোনো দিন আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি যদি একটা বাড়ি করি, একটা স্টোর রুম থাকবে অনেক বড়, যেটার ভিতরে হাবিজাবি সব রাখবো, ঠিক আছে? আর সেটা আমার বাসার ভিতরে থাকবে না, স্টোর রুমটা থাকবে একটু দূরে, ঠিক আছে? আর মানে অনেক অনেক সুন্দর করে করব, যেমন যাতে আমি খাবার স্টোরেজ করার জন্য আলাদা রুম রাখতে পারি, পেন্ট্রি যেটা সেটা করতে পারি, মানে এরকম অনেক কিছু জানি করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলা চিন্তা করি যে অনেক কিছু থাকবে, যেখানে মনে করো খাবার স্টোরেজ এক জায়গায় জিনিসপত্র রাখার জন্য আলাদা স্টোরেজ থাকবে, এই সেই। হ্যাঁ, তো আসলে এগুলো ড্রিম, জানি না ড্রিম কখন ট্রু হয়ে যাবে। তো দোয়া করবে আমার জন্য সবাই, ঠিক আছে? আল্লাহ জানি আমার সুন্দর ড্রিমগুলো পূরণ করে দেয়, এবং তোমাদেরও সুন্দর ড্রিমগুলো জানি পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ। তো দেখো, কথা বলতে বলতে মাছটা কিন্তু হয়ে গেছে। এই মাছটা খেতে যে কী মজা লাগে বলার মতো না। তো জিরার টালা করতেছি, এটা উপর থেকে একটু ফাঁকি দেবো, জিরার ফাঁকি, তাহলে আরও টেস্ট হবে। আর আমাদের ঘরে পাঙাশ মাছ রান্না করলে লেজটা খাবে আসেফ লেজ যে কী পছন্দ করে বলার মতো না। তো এই জন্য আমি ওই লেজটা খুব বড় করে রাখি, যে ও মজা করে খাবে সেই জন্য। তো অনেকেই আমাকে বলে যে পাঙ্গাস মাছ এরকমের, তো এই পাঙ্গাসটা ভালো পড়েছিল। তো মাঝে মাঝে আমি যখন পাঙ্গাস নিয়েছি ভালোটাই পড়ে, কারণ আমি পাঙ্গাস মাছটা খুব ভালো চিনি, এই আর কি। তো দুপুরবেলা একটু চিন্তা করলাম তরমুজ খাই, অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি, একদম ঠান্ডা খাবো না, দাঁতে লাগে, কারণ আমার একটা দাঁতে প্রবলেম হয়েছে, ঠান্ডা লাগলে শিরশির করে, ওই দাঁতটা আমি দেখাবো ডাক্তারকে। তো অনেক দিন যাবতই করছে, কিন্তু আমি যে একটু ডাক্তারের কাছে যাব সেটা কেন জানি হচ্ছে না। দেখা যায় আলসামিতে ধরে, বা যেতে পারি না, টাইম করতে পারি না। আমি আসলে আমার নিজের ব্যাপারে সবসময় একটু অবহেলা থাকে কিছু কিছু জিনিস। আমি শুধু তখন বলি কি আল্লাহকে, আল্লাহ তুমি সব ঠিক করে দিও, তুমি আমাকে ভালো রেখো, সুস্থ রেখো, এরকমের। আমি আল্লাহর উপর ভরসা করে তারপর বসে থাকি, বলি থাক পরে যাব। যাই হোক, এরপরে কিন্তু আমি আসিফকে খাবার দিয়েছি, আফিফকে খাবার দিয়েছি, এখন আমি একটু নিচ্ছি। টমেটোর সালাদ করেছিলাম, শুধু টমেটোর সালাদ আমার খুব ভালো লাগে, শসা দিয়ে ভালো লাগে না, অনলি টমেটো আর কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ। তো এই যে দেখো, খাবার নিচ্ছি, আর খাবারের সাথে একটু ডিম নেব, কারণ মাছের পেটে ডিম ছিল, এই যে দেখো ডিমটা আমি খাবো আজকে।
তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার। খাবারটা সেই হয়েছে, রান্নাটাও সেই হয়েছে। এখন মজা করে খাবারটা খেয়ে নেব। তো ঠিক আছে, আজকে খাবার দাবার দিয়ে আমার ভিডিওটা শেষ হবে। জানি না আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে কিনা, কালকে আর একটা আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত তো আমার সাথে থাকতে হবে, তোমাদের সাথে থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ঠিক আছে, মা আসসালামা।